সাবেক আইজিপি বেনজির এখন কোথায় নিশ্চিত নয় সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যক্তির কারণে বিতর্কিত হবে না বাহিনী। আগে চলে যেয়ে থাকে, আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গেছে। আমাকে জেনে কথা বলতে হবে। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ ছেড়েছেন সাবেক আইজি দাবি ফখরুলের। বললেন বেনজির আজিজ ইস্যুতে নীতি নির্ধারকদের বক্তব্য লোক দেখানো। না, আমার প্রশ্ন যে সে কিভাবে গেল। এই যে আপনার তারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে। এজেন্সিগুলোকে দায়ী করছেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। টাকা ফেরত দেওয়া হবে বলছে বায়রা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন প্রতিমন্ত্রী। সিলেট নগরীতে প্লাবন পরিস্থিতির আরও অবনতি। বাসাবাড়ির দোকানপাটে ঢুকেছে সুরমার পানি, ডুবে আছে 6 উপজেলার নিম্নাঞ্চল। এই দুর্ভোগ তো প্রত্যেক বছরই কম বেশি আছে। বিদ্যুৎ নাই, পানি নাই, রান্না বাড়া করতে কষ্ট হচ্ছে। যে চলাফেরা, খাওয়া, খাদ্য যা আছে সব দিকে তো কষ্ট। এমপি আনার হত্যায় ক্যাব চালক সিয়ামের খোঁজে নেপাল গেল গোয়েন্দা দল। অভিযুক্তদের ধরতে চিঠি দেওয়া হয়েছে ইন্টারপোলে। ঢাকায় কুরবানি পশুর যোগানদাতা কেরানীগঞ্জের খামারগুলো প্রস্তুত ছোট ও মাঝারি গরু। রোজার ঈদ থেকেই ফার্মগুলোয় চলছে বুকিং। সবগুলাই সোল্ড আউটের দিকে চলে যাচ্ছে, আর হয়তো আমাদের কাছে 48 পিসের মতো আছে। একটা গরু 4 মণ মাংস হবে, আর ব্যাপারে বলবে এটা 5.5 মণ, কিন্তু মাপার তো সুযোগ নেই। কিন্তু আমাদের তো স্কেল আছে। ছোট গরুর চাহিদা বেশি, এই জন্য আমাদের এই সাইজের গরুগুলো সেল হয়ে গেছে। শেষ হলো ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটাভুটি। মোদির নেতৃত্বে আবারও ক্ষমতায় আসার আশা বিজেপির, আত্মবিশ্বাসী কংগ্রেসও। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন, যেমনটি শুনলেন প্রথম শিরোনামে বেনজির আহমেদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল না, তিনি এখন কোথায় আছেন তা নিশ্চিত নয় সরকার, এমনটা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেছেন, একজন বেনজিরের কারণে পুলিশ বাহিনী কোনোভাবেই বিতর্কিত হবে না। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। আমি চাই তোমরা এই প্রায় 1300 সদস্য, নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন সবসময়। অনুষ্ঠানটিতে অধস্তনদের জ্ঞান দিতেন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। কালাবাজির বিরুদ্ধে, উন্নয়ন বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে একটাই আমাদের কাজ, সেটা হলো বিজয়ী হওয়া। এই প্রভাবশালী পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়েই এখন সরব বাংলাদেশ। বলা হচ্ছে ক্ষমতায় থেকে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। নথি অনুযায়ী বেনজির আহমেদ 83টি দলিলে 114 একর জমি কিনেন। পুলিশের সর্বোচ্চ পদে থাকার সময় 2 বছরে 50টি দলিলে জমি কিনেন প্রায় 64 একর। বেনজির পরিবারের মালিকানায় গোপালগঞ্জে রয়েছে প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট। তার পাশে আরও 800 বিঘা জমি কিনেছে তারা। এছাড়া 5 তারকা হোটেলের 2 লাখ শেয়ারও রয়েছে তাদের। ঢাকা এলাকায় কিনেছেন বেশ কয়েকটি ফ্ল্যাট। একদিনেই 4টি আলিশান ফ্ল্যাট কিনেন গুলশানে। এত অভিযোগ সম্পর্কে বেনজিরের ব্যাখ্যা জানতে আগামী বুধবার তাকে তলব করেছে দুদক। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। পদে থেকে দুর্নীতির বিরুদ্ধে নানা কথা বললেও সম্পত্তি ক্রোকের নির্দেশ আসার আগেই সিঙ্গাপুর চলে যান বেনজির। তারপর থেকে যোগাযোগ নেই কারো সাথে। দুপুরে সাবেক পুলিশ মহাপরিদর্শকের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, সাবেক পুলিশ মহাপরিদর্শকের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত চালাচ্ছে সরকার। সে কি দোষ করেছে, কি না দোষ করেছে, সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন।
বেনজির আহমেদ বর্তমানে কোথায় অবস্থান করছেন সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দিইনি, সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যেই প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে। সে যে আছেন কিনা না আছেন সেটা আমি এখনো সুনিশ্চিত। এক বেনজির আহমেদের কারণে পুলিশ বাহিনী কখনোই বিতর্কিত হবে না বলেও আশাবাদী আসাদুজ্জামান খান। যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দুদকের মামলার আদালত থেকে সম্পত্তি ক্রোকের নির্দেশ থাকার পরও কিভাবে বিদেশে গেলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, এই প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেছেন, অপরাধী কেউ ছাড় পাবে না, ক্ষমতাসীনদের এমন বক্তব্য লোক দেখানো প্রতারণা। এদিকে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্পটে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা। প্রায় সবার বক্তব্যেই উঠে আসে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ। বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেন, কিভাবে বিদেশে গেলেন সাবেক আইজিপি। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল, তার এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি সবাই, এটা কি আপনার মানুষকে আম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। কোন কোন ইস্যুতে বিএনপির সমালোচনা করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা জামান। জবাবে মির্জা ফখরুল বলেন, মাঠের বাস্তবতা অনেক কঠিন। দিলারা আপাদের সুবিধা হচ্ছে যে দিলারা আপারা অনেক উঁচু জায়গায় থাকেন, কিন্তু আমরা যা মাঠে দাঁড়িয়ে লড়াই করি, যুদ্ধ করি, আমরা যখন আপনার পুলিশের গুলি খাই, আমরা যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলেদের যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটা আমরা একটু বুঝতে পারি যে কী অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মহাসচিব বলেন, চরম সংকটেও থেমে থাকেনি বিএনপি, বরং শুরু করেছে নতুন করে। তাই চূড়ান্ত বিজয় ছাড়া ভাবনাতে নেই অন্য কিছু। আমরা তো আপনার লড়ছি, মরছি এবং আমরা আত্মত্যাগ করছি, এখানে কিন্তু কেউ পিছু পা হয়নি আমরা। সেই জন্যই আমি আপনাদের বলি যে আমরা সব সময়ই একটা লক্ষ্য আমাদের সামনে রাখতে হবে, যে বিজয় আমাদেরকে অর্জন করতেই হবে, সাফল্য আমাদেরকে আনতেই হবে। এদিকে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্পটে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। টিকিট সংকটের কারণে প্রায় 30,000 কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় দায়ীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আর সেই সাথে জানিয়েছেন, সময়সীমা বাড়ানোর চেষ্টা করছে সরকার। বড় অঙ্কের টাকা দিয়ে যেতে না পারায় কর্মীরা এজেন্সিগুলোর গাফিলতিকেই দায়ী করছেন, আর উল্টো মালয়েশিয়া সরকারের উপর দায় চাপাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। তাদের সংগঠন বায়রা জানিয়েছে, মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। গত মার্চে মালয়েশিয়া সরকার ঘোষণা করেছিল, ভিসা পাওয়া বিদেশি কর্মীদের 31 মের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো এই দীর্ঘ সময়েও প্রায় 31,000 বাংলাদেশি টিকিটের ব্যবস্থা করতে পারেনি। শেষ দিন শুক্রবার বিমানবন্দরে ভিড় করেন হাজারো কর্মী। আমার খালি প্রতিদিন দিন দেয়, আজকে কাল না পরশু টিকিট দিবি। আমরা 7 দিন ধরে ঢাকা এসে আছি, 13-14 মাস ধরে ভোগান্তির মধ্যে আছি, ঘুরতে আছি। চুক্তিনামা দিয়ে দিল, বললো যে এয়ারপোর্টে থাকো, টিকিট পাবে। এই জটিলতার জন্য রিক্রুটিং এজেন্সিগুলো উল্টো দুষছেন মালয়েশিয়া সরকারকে। তাদের সেখানে কর্মী প্রয়োজন আছে বলে নিয়েছে, কাজে এখানে একটা সুযোগ আছে। মালয়েশিয়া গভর্নমেন্ট ইচ্ছা করলে 10 দিন সময় দিলেই এই কর্মীগুলি চলে যেতে পারে। এটা যদি আগের থেকেই গণমাধ্যম এখন যেভাবে সোচ্চার, মার্চ মাস থেকে যদি এভাবে সোচ্চার থাকতো যে এরপরে কি হবে, তখন মন্ত্রণালয়, গভর্নমেন্ট, রিক্রুটিং এজেন্সি সবাই মিলে কিন্তু একটা ওয়ে আউট বের করতে পারতো। গতকালকে যে পিকচারটা ঢাকা বিমানবন্দরের, এতে কিন্তু দেখা যাচ্ছে আরও অনেকগুলি ফ্লাইট যাওয়ার মতো জনসংখ্যা আমাদের কাছে, প্যাসেঞ্জার আমাদের কাছে আছে। কিছু কিছু লোক ভাবছে যে এত প্রাইস দিয়ে 1,10,000 টাকা দিয়ে আমি কেন যাব, এক্সটেনশন হলে আমি কম পয়সায় যাব। 30-31 তারিখে নিশ্চয়ই একটা অ্যানাউন্সমেন্ট আসবে।
এজেন্সিগুলোর সংগঠন বাইরা নেতারা বলছেন যারা যেতে পারেননি তাদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। কোনো লেনদেন যদি হয়ে থাকে থেকে এগুলো ব্যাক করা, এগুলো ইয়ে করা, মানে ডেফিনেটলি তাদের যে কোনো মানে ইয়ে থাকলে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা তো আমাদের অগ্রাধিকার দিতে হবে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যমুনা টেলিভিশনকে বলেছেন যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের পাঠানোর চেষ্টা চলছে। কোন দিন কতজন যাবে সেটা তাদের জানা থাকা উচিত ছিল, তারা আগে আমাদেরকে বলা উচিত ছিল। তারা যদি আগ থেকে এই ব্যবস্থা করা হতো তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান জানিয়েছেন তারাও দেশটির সরকারের সাথে কথা বলছেন। আমরা কর্তৃপক্ষের সাথে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে। তবে কবে নাগাদ আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব হবে তা স্পষ্ট করে বলতে পারছেন না কোনো পক্ষই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সুরমার পানি ঢুকে পড়েছে সিলেট শহরে। নিচু এলাকার বাসাবাড়িতে এখন বানের জল, ডুবে আছে রাস্তাঘাটও। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। তবে অন্য 4 উপজেলায় কিছুটা স্বস্তি ফিরেছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছে দুর্গতরা। ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার, এমনটি জানিয়েছেন জেলা প্রশাসক। সুরমা নদীর পানি গেল 2 দিন ধরেই বিপদসীমার উপরে, যার বিরূপ প্রভাব পড়েছে সিলেটের নগর জীবনে। নগরীর উপশহর সহ নিচু এলাকায় এরই মধ্যে ঢুকেছে পানি। ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। বাসাবাড়িতে কারো হাঁটু পানি, কারো বা কোমর পর্যন্ত। সড়কগুলোও ডুবে আছে বানের জলে। প্রতি বছর এমন ভোগান্তিতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এই দুর্ভোগ তো প্রত্যেক বছরই কম বেশি আছে, প্রত্যেক জায়গাতেও এই দুর্ভোগটা আমরা আছে সবসময়। বিদ্যুৎ নাই, পানি নাই, রান্না বাড়া করতে কষ্ট হচ্ছে, হোটেলে খাবার দাবার করতে হচ্ছে, সবাই কষ্ট হচ্ছে আসা যাওয়াতে। দুর্গত মানুষের ভোগান্তি দেখতে উপশহর এলাকায় পৌঁছেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর একে আব্দুল মোমেন। জনভোগান্তির কারণ হিসেবে স্থানীয় কিছু জটিলতার কথাও বলেন তিনি। দেরি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। সরকার টাকাও দিয়েছেন, অ্যাপ্রুভও করেছেন। আমার 2টো প্রজেক্ট এখানে, একটি হচ্ছে নদী খনন, কারণ এই বরাট হয়ে যাওয়ায় আমার পানি সহজে যায় না। আর দ্বিতীয়ত আমার শহর রক্ষাবাদ। আজকে আমি সকালে শহর রক্ষাবাদ, তারা এখন ওইটা প্রজেক্ট করেন নাই। সদরে পানি বাড়লেও অন্য 4 উপজেলার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে বানবাসীরা। তবে জেলা সদরের সাথে গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ এখনো বন্ধ। যে এই পাশে একটা ঘর আছে আমাদের, এটা পুকুরে গেছে গা, সব মাটি নাই, সব গেছে গা। এদিকে সবকিছু লইয়া মানুষ ডাকি ডুকিয়া লইয়া আশ্রয় কেন্দ্রতে গেছি, গিয়া 3 দিন থাকছি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও পর্যাপ্ত ত্রাণ তৎপরতাকেই গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন। 2-3টা পয়েন্টে ছাড়া সকল পয়েন্টে পানি এখন বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমাদের উজানের দিকে সীমান্তবর্তী যে জেলাগুলো উপজেলাগুলো প্লাবিত হয়েছিল, সেই উপজেলাগুলোর পানি এখন আস্তে আস্তে ভাটির দিকে আসছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 2-3 দিনের মধ্যেই পরিস্থিতি অনেকটা উন্নতি হবে বলে মনে করেন জেলা প্রশাসক। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। এবারে সিলেটে যাচ্ছি। সহকর্মী মাহবুবুর রহমান রিপন অপেক্ষা করছেন আমাদের জন্য। রিপন, আপনার প্রতিবেদনটি দেখছিলাম। গেল 2 দিন যাবতীয় তো আসলে নগর জীবনের যে ভোগান্তি এবং পানিবন্দী অবস্থায় তো তাদের ভোগান্তি কমার কোনো লক্ষণও দেখছি না। কি অবস্থা দেখছেন একটু জানাবেন? পানি কমার কোনো লক্ষণ দেখলেন কিনা আপনি, সেটি একটু জানাবেন। বৃষ্টি আসলে পানি যতটুকু কমছে সেটা মানে যতটুকু ধারণা করা হয় যে এই সময়ের মূলত এই ধরনের পাহাড়ি ঢলের কারণে যে পানি আসে সেটা দ্রুত নেমে যায়, কিন্তু এবার সেটা হচ্ছে না। কারণ আমরা দেখছিলাম 2-1 সেন্টিমিটার করে পানি কমছে। আমরা এই মুহূর্তে হচ্ছে গোয়াইনঘাটের একটি সড়কে, যে সড়কটি আসলে গত 3 দিন ধরেই গোয়াইনঘাটের সাথে জেলা সদরের যান চলাচল বন্ধ রয়েছে। সেই সড়কটি দিয়ে যারা যান চলাচল করেন এবং চলাচল করেন তারা যেটা বলতে চাচ্ছেন যে অন্যান্য বছর সাধারণত 1 দিনের মাথায় অথবা 2 দিনের মাথায় এই যান চলাচল শুরু করতে পারেন তারা, কিন্তু এবার কিন্তু সেটা হচ্ছে না। প্রায় 3 দিন হয়ে গেল এখন পর্যন্ত সেই চলাচল করা যাচ্ছে না। ভোগান্তির কথা যেটা বলেন, নগরীতে ঠিক একই রকম। নগরীর যে নিচু এলাকাগুলো আছে সেখানে নিম্ন আয়ের মানুষ যে সকল
বাসা বাড়িতে থাকে এবং বিশেষ করে কলোনি এলাকাগুলোতে খুবই ভোগান্তি শুরু হয়েছে, কারণ সেখানকার মানুষজনকে নিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন, কিন্তু যারা কষ্ট করে বাড়ি ঘরে আছেন তারাও আসলে অনেকটা ভোগান্তিতে রয়েছেন, চৌকির উপর রয়েছেন, নিচে ঘরের মধ্যে পানি রয়েছে, তারাও প্রত্যাশা করছেন পানি হয়তো দ্রুত নেমে যাবে, কিন্তু পানি নামার লক্ষণ যেভাবে নামার কথা সেভাবে নামছে না, সে কারণেই ভোগান্তি আরও বাড়ছে। আমরা গোয়াইনঘাটের আজ সারাদিন সব উপজেলার সব ইউনিয়নগুলোতে খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম, বেশ কিছু ইউনিয়নে আমরা গিয়ে দেখছি যে লোকজন বাড়িঘরে ফিরছে, কিন্তু বাড়িঘরের যে অবস্থা তৈরি হয়েছে, প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের তুড়ে অনেক বাড়িঘর ভেঙে গেছে, এবং সেই বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে এখন যারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরছেন তারা বেকায়দায় পড়েছেন। অনেকেই চেষ্টা করছেন সেগুলো ঠিকঠাক করে সেখানে থাকার জন্য, কিন্তু সেই অবস্থা আসলে সবারই যে আছে তেমনটা না। নিম্ন আয়ের মানুষ, তারা বাড়িঘর ঠিক করতে হলে সরকারের সহায়তা প্রয়োজন, এবং সেটার জন্যই এখন তারা আসলে অপেক্ষা করছেন কখন সরকারি সহায়তা পাবেন, তাদের যে মাথা গুঁজার ঠাঁইটি আছে সেগুলো সংস্কার করে তারা আবারও সেখানে বসবাস করতে পারবেন। বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ রিপন। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে নেপাল গেছেন 4 সদস্যের প্রতিনিধি দল। সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু পৌঁছান তারা, এবং এই হত্যাকাণ্ডের অন্যতম এক অভিযুক্ত নেপালে আটক হয়েছে এমন তথ্যের তদন্তেই এই যাত্রা, এমনটি জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে এমপি হত্যাকাণ্ডে মামলার তদন্তে কলকাতা পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত কাজে গেল মাসের শেষের দিকে কলকাতা গিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তা হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। 4 দিনের তদন্তে বেশ কিছু অগ্রগতি আছে কলকাতায়। পাওয়া গিয়েছে কিছু মাংসের টুকরো, যেগুলো এমপি আনোয়ারুল আজিমের কিনা তা পরীক্ষা এখনো চলমান। কলকাতা থেকে ফিরে 2 দিন পর এবারে বাংলাদেশি গোয়েন্দা দলের যাত্রা নেপালে, যেখানে এই হত্যাকাণ্ডের আরেক অভিযুক্তের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানান কর্মকর্তারা। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কর্মকর্তারা। নেপাল যাত্রার আগে তদন্তের সবশেষ অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন তারা। জানান, পালিয়ে থাকা অভিযুক্তদের বিষয়ে এরই মধ্যে তথ্য আদান প্রদান হয়েছে কাঠমান্ডু ও ইন্টারপোলের সঙ্গে। কাঠমান্ডু পুলিশের সাথে একটু যুগসূত্র ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এবং আমাদের, আপনারা জানেন, আমাদের যে যশোর আর ঝিনাইদহের মাননীয় সংসদ সদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসটা এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, এই হত্যাকাণ্ডের মূল তদন্ত চলবে ভারতে, তবে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই এটা উদ্বিগ্ন, আমরাও চাচ্ছি যে যেখানেই আছে তাদের ধরতে, কারণ একজন মাননীয় সংসদ সদস্যকে এইরকম নৃশংসভাবে হত্যা করবে আর মানে আমরা বসে থাকবো, এটা তো হইতে পারে। কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে, যারা নাকি অপরাধী, যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন, তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার করে। গেল 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরে 18 মে ভারতে নিখোঁজ ডায়েরি করেন তার এক পরিচিত ভারতীয় বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপরই তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। পরে গেল বুধবার ভারতীয় পুলিশ জানায় কলকাতার একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে এমপি আনারকে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। মাত্র 7 দিনের ব্যবধানে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ আগুনে পুড়ল 2 শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত না হলেও ভস্মীভূত হয়েছে ঘরের সব মালামাল এবং এনজিও সংস্থার একটি কেন্দ্র। 1 সপ্তাহ আগে আগুনে পুড়েছিল একই ক্যাম্পের 300 ঘর। বেলা 1টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের 13 নম্বর তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের D3 ব্লকের কাঁঠালতলি বাজারে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 3টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় এনজিও সংস্থার কেন্দ্রসহ 2 শতাধিক ঘর। এত
কাঙ্কা শুদ্ধ না ইয়া ব্যাটারি সোলা খে শোনাই ঠিয়ায় গিয়ে পয়সা গিয়ে শোনা কিনে গিয়ে বেকিং গিয়ে তো এটা আসতো না শোনা 1.5 লাখ টাকা হালিয়া মানুষের পকত যদি বেলা নিলাম এটি আগুন হতে মানে গ্যাস চুলা টাঙ্কি সোলুয়ার ব্যাটারি সরবি না। আগুনে কেউ হতাহত না হলেও ঘরের মালামাল রক্ষা করতে পারেনি বলে জানান ক্ষতিগ্রস্তরা। অন্তর্জাতে আর বলল তো একঘর বাদে হঠাৎ করে অন্তর্জা আর কিছু না লাভের সুযোগ না ভাই ক্লিয়ার ফুরি গিয়ে 8টা দিন আসলে ক্লিয়ার ফুরি শুধু পঞ্চান্ন বাইরে ভেজে দূর গরমা বটি আসছিল টিয়া বসে আসছিল তারপরে দেশি বাতিল আসছিল চৈল ফাত আসছিল তারপরে ক্লিয়ার কিছু বাইরে পারি। আগুনের সূত্রপাত সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। এর আগে গেল 24 মে একই ক্যাম্পে আগুনে ভস্মীভূত হয়েছিল 3 শতাধিক বসতঘর। ঠিক 7 দিন পর আবার ঘটল অগ্নিকাণ্ড। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ। মানিকগঞ্জে র‍্যাব পরিচয় এক ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের পর 5 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী আর স্থানীয়রা জানিয়েছেন, সকাল 7টার দিকে দোহারের জয়পাড়া এলাকায় স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার প্রায় 55 ভরি স্বর্ণ নিয়ে অটোরিকশায় মানিকগঞ্জের সিঙ্গাইরে যাচ্ছিলেন। পথে অটোরিকশার গতিরোধ করে একটি মাইক্রোবাস এবং মোটরসাইকেলে আসা একদল লোক সুমনকে নামিয়ে মারধরের পর কালো কাপড় দিয়ে চোখ হাত বেঁধে মাইক্রোবাসে তোলা হয়। লুটে নেওয়া হয় তার কাছে থাকা স্বর্ণালংকার। স্থানীয়রা ঘটনাটি দেখে বাধা দেয়। খবর ছড়িয়ে পড়লে উপজেলার জামশা বাজারে মাইক্রোবাসটি আটক করে 5 জনকেই গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা তাদেরকে হাসপাতালে ভর্তি করে এবং পুলিশ ও র‍্যাব কর্মকর্তারা আটকদের জিজ্ঞাসাবাদ করছে। দোকানদার আছে কিছু হেরা বুঝা গেছে, হেরা মনে করেন আটকাইছে গাড়িটা। আটকানোর পরে দেখে ভিতরে আমি চোখ খোলা এলাইছি ওকে সাউন্ড পেয়ে পরে দেখে আমি পরে এই যে তখন আর কি সাথে কি ছিল আপনি স্বর্ণ ছিল স্বর্ণ ছিল হলো অনুমান আর কি 55 ভরি 21 ক্যারেটের স্বর্ণ হলো। বেনাপোল থেকে মোংলা বন্দর পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হলো আজ। প্রথম দিনের সাক্ষী হতে বন্ধু বান্ধব নিয়ে স্টেশনে ভিড় জমায় অনেকে। এই রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা। সহকর্মী কামাল হোসেন ও আরেক সহকর্মী প্রবীর বিশ্বাসের তথ্যচিত্রে রিপোর্ট। সকাল থেকেই উপচে পড়া ভিড় বেনাপোল রেল স্টেশনে। মোংলার পথে যাওয়ার অপেক্ষায় বেশিরভাগ যাত্রী। প্রথমবারের মতো চালু হয়েছে মোংলা কমিউটার। বাগেরহাটের মোংলা থেকে যশোরের বেনাপোল পর্যন্ত সপ্তাহে 6 দিন চলবে এই ট্রেন। প্রথম দিনে সাক্ষী হওয়ার জন্য ভিড় জমায় অনেকে। সকাল 10টায় 500 যাত্রী নিয়ে ট্রেনটি বেনাপোল স্টেশন ছেড়ে যায়। এসে যখন শুনলাম আজকেই ছাড়বে তখন বাসা থেকে রেডি হয়ে চলে আসছি শুধুমাত্র প্রথম যাত্রী হওয়ার জন্য। ব্যবসায়িক কাজে বেনাপোল থেকে মোংলায় অনেক সময় যেতে হয়, তাই অনেক ভোগান্তি পড়তে হয়। তাই এই ট্রেন চালু হতে আমরা খুব আনন্দিত। এখানে উৎসুক জনতার অনেক ভিড়, অনেক যাত্রীও আছে। আশা করা যায় যে অনেক ভালো যাত্রী হবে এবং অনেক সুবিধা হলো। যশোর জংশন, রূপদিয়া, খুলনার মোহাম্মদনগর সহ 15টি স্টেশন হয়ে মোংলায় পৌঁছায় দুপুর 2টা নাগাদ। এর আগে গত বছরের 1 নভেম্বর খুলনা টু মোংলার নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। পরীক্ষামূলক উদ্বোধনের 6 মাস পর ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। 4 জন আছে গ্রুপের, 4 জন মিলে আজকে প্রথম দিন ট্রেনের। আজকে এই দিনটা আসলে ঘুরতে যাচ্ছি, ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। মোংলা যাচ্ছি, ঠিক আছে, যাক নতুন রাস্তা, আমরা ভ্রমণে খুব আনন্দ পাচ্ছি। অফিস বান্ধব ট্রেন করতে হবে, হ্যাঁ, যাতে সকালবেলা অফিস করে আবার চলে যেতে পারে। 138 কিলোমিটার এই রেল রুটে মঙ্গলবার বন্ধ থাকবে সেবা। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। কুরবানিতে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোট ও মাঝারি গরুর। আর সেই লক্ষ্য পূরণে চলতি বছর কেরানীগঞ্জে গড়ে উঠেছে অসংখ্য খামার, যেখানে কেউ গরু বিক্রি করছে ঠিকা দামে, কেউ বা আবার লাইভ ওয়েটে। পছন্দ অনুযায়ী 80,000 থেকে 2 লাখ টাকার মাঝে কুরবানির গরু কিনতে পারবেন ক্রেতারা। ছোট ও মাঝারি আকারের গরুর আরও খবর জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। পশুর হাট ছাড়া পুরো দেশে এমন চিত্র আর কোথাও দেখা যাবে না। এক ছাদের নিচে প্রায় একই আকারের হাজার হাজার গরু সমাহার। পুরো খামারের 80% গরুই শাহিওয়াল জাতের, বাকিগুলো ফ্রিজিয়ান, ব্রাঙ্গাস ক্রস ও পাকড়া প্রজাতির গরু। 250 থেকে 500 কেজি ওজনের গরু মিলবে এখানে। গ্রাহকের পছন্দ অনুযায়ী ডিজিটাল স্কেলে গরুর ওজন দেওয়ার পর শুরু হয় মূল দরদাম।
2023 সালে যাত্রা শুরু করেছিল শরীফ অ্যাগ্রোভেট। সে সময় গরু ছিল 2000। চলতি বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে 3500-এ, যার মাঝে ছোট ও মাঝারি গরুর সংখ্যাই বেশি। খামার কেরানীগঞ্জে হলেও বেশিরভাগ গ্রাহকই ঢাকা। এখানে হচ্ছে আমাদের নিজস্ব জায়গার উপরে আমাদের শেড, তো ওই পারপাস সব কিছু হিসাব করে আমাদের গরুর দাম অবশ্যই আলহামদুলিল্লাহ অন্যান্য খামারিদের কাছ থেকে আমাদেরটা রিজনেবল। আমাদের 80,000-90,000 টাকার মধ্যেও গরু ছিল, যেহেতু ছোট গরুর চাহিদা বেশি এই জন্য আমাদের এই সাইজের গরুগুলো সেল হয়ে গেছে। তো এখনো পর্যন্ত যারা 1,20,000, 25,000, 30 বাজেট আছে ওরা আসলে আমরা ওনাদেরকে অ্যাভেলেবেল গরু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দিতে পারবো। চাহিদার কথা মাথায় রেখে রোজার ঈদের পর থেকে শুরু হয় গরু বুকিংয়ের কার্যক্রম। গরু কেনার পর কোরবানি পর্যন্ত বিনা খরচেই সেটি রাখা যাবে ফার্মে। চাহিদার সাথে সমন্বয় রেখে প্রতি বছরই বাড়ছে কোরবানির পশুর যোগান। তবে উৎপাদন বৃদ্ধি পেলেও কোরবানির পশুর দাম কোনোভাবেই কমানো যাচ্ছে না। খামারিরা বলছেন, পশুর খাবারের দাম না কমলে অতিরিক্ত উৎপাদনের এই সুফল গ্রাহক পর্যায়ে কোনোদিনই পৌঁছানো সম্ভব হবে না। এই উপজেলারই আটিবাজার এলাকার কলমা গ্রামে শখের খামার গড়ে তুলেছেন হাজী আনোয়ার হোসেন। মাত্র 8 বছরের ব্যবধানে ছোট ও মাঝারি গরুর কারণে পেয়েছেন ব্যাপক পরিচিতি। কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন জাতের গরু বিক্রি করছেন 500 টাকা লাইভ ওয়েটে। ঠিকা দামে কি মনে করেন একটা গরু 4 মণ মাংস হবে, ওর ব্যাপারে বলবে এটা 5.5 মণ, কিন্তু মাপার তো সুযোগ নেই। কিন্তু আমাদের তো স্কেল আছে, সেটা বলার সুযোগ আমাদের নাই। স্কেলে উঠাবো, দেশি গরুগুলি 35%, 40% বাদ যাবে, মাংস পেয়ে যাবে। যা ওজন হবে 35 থেকে 40% বাদ দিলেই আপনি মাংস পেয়ে যাবেন। তাহলে এটা সহজ, এটা ক্রেতারা ঠকবে না। ওয়েট হইলে ক্রেতারা কোনোদিনই ঠকবে না, কিন্তু ঠিকা কিনলে ক্রেতারা ঠকবে। রাজধানীবাসীর চাহিদা মেটাতে পুরো কেরানীগঞ্জে গরুর শত শত খামার, যাদের অধিকাংশই গ্রাহকের কথা মাথায় রেখে ছোট ও মাঝারি গরু পালনে মনোযোগ দিচ্ছেন। আমরা এই বছর 110 পিসের মতো করছিলাম, ইনশাল্লাহ সবগুলাই সোল্ড আউটের দিকে চলে যাচ্ছে। আর হয়তো আমাদের কাছে 48 পিসের মতো আছে। এগুলো হচ্ছে আপনার 120 কেজি থেকে, যেগুলো হচ্ছে আপনার 350-300 কেজি, এগুলো হচ্ছে আপনার 1 থেকে 170 এর ভিতরে ইনশাল্লাহ দেওয়া যাবে। খামারিদের প্রত্যাশা, কোরবানির অন্তত 1 সপ্তাহ আগেই প্রত্যেক খামারের ছোট ও মাঝারি আকারের গরুর বিক্রি শেষ হয়ে যাবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গা গরমের ম্যাচ হলেও নিউ ইয়র্কের অন্যরকম উত্তেজনা রয়েছে এই ম্যাচ ঘিরে, কারণ এই ম্যাচ দিয়ে উদ্বোধন হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের, যা বিশ্বের প্রথম ভ্রাম্যমাণ ক্রিকেট স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এবার নিজেদের শক্তি জানান দিতে চায় নাজমুল শান্তরা। স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে টি-20 সিরিজ হেরে বড় ধাক্কা খেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার নিউ ইয়র্কে শেষবার ঘাটতিগুলো পুষিয়ে নিতে মনোযোগী টিম টাইগার্স। 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ যাত্রা শুরু। অন্যদিকে একই গ্রুপে না হলেও নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্বের সাথে দেখছে টিম ইন্ডিয়াও। কাস্টমস, বন্ড, ভ্যাটের হয়রানি বন্ধ না হলে থমকে যাবে তৈরি পোশাক খাতের উৎপাদন। দুপুরে সংবাদ সম্মেলনে এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরেন বিজিএমইএ এর সভাপতি SM মান্নান কোচি। দাবি জানিয়েছেন, আগামী বাজেটে উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5% নামিয়ে আনার। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিদিনই উৎপাদন ব্যয় বাড়ছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের দাম বাড়ছে না। এই অবস্থায় টিকে থাকতে হলে নীতি সহায়তা ধরে রাখা প্রয়োজন। কাটিং তদারকি শর্তের নামে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা পোশাক রপ্তানি বাণিজ্যের স্বার্থে আমরা রপ্তানি প্রক্রিয়াগুলো ব্যবসা বান্ধব, দ্রুতকর, হয়রানিমুক্ত সহজীকরণের জন্য দাবি জানিয়েছি। রপ্তানিকারকদের হয়রানি করে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে তাদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। বড় দুর্ঘটনা এড়াতে সরকার কাজ করছে, এমনটা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরে রাজধানীর এক 5 তারকা হোটেলে ভূমিকম্পের স্থিতিস্থাপকতা নিয়ে সেমিনার ছিল এবং সেখানেই তিনি বলেছেন, ঢাকা, চট্টগ্রাম সহ সব জেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, অথচ দুর্যোগের ঝুঁকি এবং সেই সংক্রান্ত জ্ঞান
জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয়নি। যেখানে নতুন নগরায়ণ হচ্ছে সেখানে যেন আগের ভুলগুলো না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সেমিনারে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, টেকসই অবকাঠামোর ব্যাপারে সরকার বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। শেষ হলো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ। এ ধাপে ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫৭টি আসনে ভোট গ্রহণ হয়েছে। সপ্তম দফায় ভাগ্য নির্ধারণ হবে ৯০৪ জন প্রার্থীর। আবারও ক্ষমতায় আসার ব্যাপারে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদীর বিজেপি এবং আশা ছাড়তে নারাজ কংগ্রেসও। কয়েকটি গণমাধ্যমের বুথ ফেরত জরিপ বলছে ৩৫০-রও বেশি আসন পেতে যাচ্ছে বিজেপির জোট এনডিএ। ভারতের নির্বাচনের শেষ ধাপেও ভোট কেন্দ্রগুলোতে নেই ভোটারদের আশানুরূপ উপস্থিতি। ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে সপ্তম ও চূড়ান্ত এই ধাপে ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট দিয়েছেন ভোটাররা। শেষ ধাপের ভোট গ্রহণেও দেশজুড়ে বেশ কয়েকটি কেন্দ্রে ঘটেছে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসনেও এদিন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়ছেন তিনি। এছাড়া হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, ভোজপুরি অভিনেতা রবি কিষান, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালপ্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি। বিরোধীরা বলেছিল আমি নাকি আসবো না, কিন্তু শুধু আমি নয়, আমার পুরো টিমই এখানে এসেছে এবং ভোটের পুরো সময়টাই এখানে তারা ছিল। এখন মানুষকে বোকা বানানো এত সহজ নয়, সবাই সচেতন এবং সক্ষম মানুষকে চায়। এ দফায় ভোট দিয়েছেন এক ঝাঁক তারকা। পশ্চিমবঙ্গের দেব, নুসরাত, মিমি, বলিউড তারকা আয়ুষ্মান খুরানা সহ অনেকেই প্রয়োগ করেছেন ভোটাধিকার। এ দফায় ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও। আবারও ক্ষমতায় আসার ব্যাপারে বেশ আশাবাদী বিজেপি, তবে এবার একচেটিয়া বিজয় আসবে না বলে ধারণা অনেকের। এদিকে ইন্ডিয়া জোটেরও দাবি নির্বাচনে জিতবে তারাই। বিজেপি আবার সরকার গঠন করবে এটা নিশ্চিত। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। যতই বড় বড় কথা বলুক, হার মেনে নিতে হবে কংগ্রেসকে। চারপাশ থেকে খোঁজ খবর নিয়ে যা বুঝতে পেরেছি তাতে বলা যায় ২৯৫টির বেশি আসন পাবে ইন্ডিয়া জোট। বিজেপি বড়জোর ২২০টি আসন পাবে। আমরা শক্তিশালী সরকার গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ৭ দফায় লোকসভার ৫৪৩ আসনে হওয়া নির্বাচনে ফলাফল প্রকাশ করা হবে ৪ জুন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এ ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।